কলকাতাতেও পাড় ভাঙছে, গঙ্গার ভাঙন কলকাতাতেও। যা জানা যাচ্ছে, মহানগরকে বাঁচাতে উদ্যোগী কলকাতা পুরসভা। গঙ্গার পাড়ে বসানো হচ্ছে নারকেল গাছ এবং ম্যানগ্রোভ। কলকাতা এই মহানগর শোনে নদীর গল্প। নদী মানে গঙ্গা। এই গঙ্গার পাড়ে রয়েছে বহু পুরনো বাড়ি, ঘাট। এসবই কলকাতার মুখ। সেই গঙ্গা পাড়েই ভাঙন, গঙ্গার পাড় ভাঙছে। কলকাতার উদ্বেগ বাড়ছে। কলকাতার দিক দিয়ে ভাঙন শুরু হয়, তাহলে কলকাতার সব প্রেসিয়াস প্রপার্টি, হেরিটেজ প্রপার্টি, এগুলো সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। আপনি নিমতলা ঘাট টাটের দিকে যান, অলরেডি ঘাট টাটগুলো ভাঙতে শুরু করে দিয়েছে। গঙ্গা পাড়ে ভাঙন রুখতে উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। গঙ্গার পাড়ে বসানো হচ্ছে নারকেল গাছ এবং ম্যানগ্রোভ। প্রকৃতির ঢাল ম্যানগ্রোভ মাটি আগলে রাখে, ভাঙন রোধ করে। নারকেল গাছেরও একই ধরনের চরিত্র। গঙ্গার দুদিকে যাতে ভাঙন রোধ করা যায়, সেই জন্য সব রকম প্রোটেকশন যেটা আমাদের ক্ষমতার মধ্যে আছে সেটা করছি। কিছু গাছ লাগাবার চেষ্টা করছি, কিছু ম্যানগ্রোভ লাগানোর চেষ্টা করছি। টেম্পোরারি হয়তো কিছুটা আমরা নারকেল গাছ লাগালাম, কি অন্য ম্যানগ্রোভ লাগালাম, কিছুটা জায়গা হয়তো হবে। বাগবাজার থেকে মেটিয়া বুরুজ পর্যন্ত নারকেল গাছ এবং ম্যানগ্রোভ বসানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। প্রথম দফায় বাজা কদমতলা ঘাট থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত নারকেল গাছ বসানোর কাজ শুরু হয়েছে। অনেকেরই প্রশ্ন, এভাবে নারকেল গাছ এবং ম্যানগ্রোভ লাগালেই কি গঙ্গার ভাঙন আটকানো যাবে? নদী বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, প্রত্যেক দিন গতিপথ যেভাবে বদল হতে শুরু করেছে হুগলি নদীর, তাতে শুধুমাত্র নারকেল গাছ বা ম্যানগ্রোভ বসিয়েই কলকাতা শহরের গঙ্গার ঘাটগুলিকে বা গঙ্গার পাড়গুলিকে রক্ষা করা সম্ভব হবে এমনটা নয়। পোর্ট ট্রাস্টের ড্রেজিং, ম্যাসিভ ড্রেজিং দরকার। হাওড়ার দিকটা সিল্টেশন হচ্ছে, আর নদী তার দিক চেঞ্জ করে, স্পেস চেঞ্জ করে কলকাতায় ভাঙনটা হচ্ছে। মাস দুয়েক আগে গঙ্গার ভাঙন রুখতে উদ্যোগ নেয় কলকাতা পোর্ট ট্রাস্ট। সমীক্ষার দায়িত্ব দেয় খড়গপুর আইআইটিকে। कल्याणी में 4 किलोमीटर स्टेज पे वर्क इज इन प्रोग्रेस and most likely will get completed in the month of December. Recently we have completed anti-erosion work at Nishchinpur area. We have already awarded work for the river protection near Falta to RVNL. As soon as we get the report कि यहाँ पे हो रहा है तो we need to protect it. This is a continuous work in progress for Kolkata Port. খড়গপুর আইআইটির সমীক্ষা রিপোর্ট পেলেই কাজ শুরু করা হবে, আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তার আগে পরিস্থিতি সামাল দিতে আসরে কলকাতা পুরসভা। কলকাতা বন্দরের বক্তব্য, আপাতত তাদের হাতে যে অর্থ রয়েছে সেই অর্থ দিয়েই এই ম্যানগ্রোভ এবং নারকেল গাছ বসিয়ে শহর কলকাতার একাধিক ঘাট বা গঙ্গার পাড়কে ভাঙনের হাত থেকে রক্ষা করার কাজ তারা শুরু করেছে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বেলঘড়িয়ায় আবর্জনা ফেলে চলছিল পুকুর ভরাটের কাজ 30 নম্বর ওয়ার্ডে নন্দননগরে। সেই খবর পেয়ে, যে পুকুর ভরাট করা হচ্ছে আবর্জনা ফেলে, সেই খবর পেয়ে চলে গেলেন কাউন্সিলর, পুরো আধিকারিকরা গেলেন এবং সেখানে গিয়ে উদ্যোগ নেওয়া হলো যাতে এই পুকুর ভরাট বন্ধ করা যায়। কামারহাটি পুরসভার আধিকারিকরা গেলেন বেলঘড়িয়া নন্দননগরের। এটা পুনর্বাসনের দফতরের পুকুর হচ্ছিল ভরাট, কিছু অসাধু চক্রের দ্বারা, এরকমটাই অভিযোগ। খোদ কাউন্সিলর গেলেন, আর্থ মুভার লাগিয়ে ফের পুরনো পুকুর ফেরাতে দেখা গেল কামারহাটি পুরসভাকে। কামারহাটি নন্দননগর নিউ কলোনি বটতলা 30 নম্বর ওয়ার্ডের সরকারি পুনর্বাসন দফতরের পুকুর, সেই পুকুরও চলে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছিল। পুকুর ভরাট চলছিল না, দীর্ঘদিন ধরে করার চেষ্টা করছে এবং কিছু এলাকার অঞ্চলের অসাধু ব্যবসায়ী তার সাথে সাথে, বিশেষ করে এই জমিগুলো তো আড়ারের জমি এবং এই জমিগুলোকে এই অঞ্চলের কলোনি কমিটিরা মাছ চাষ করে, তারা মুনাফা নেয় আর পৌরসভাকে তার দুর্ভোগ ভোগ করতে হয়। এটা আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার। আমরা, আমাদের ইও সাহেব আছেন এবং তিনি ব্যাপারটার উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে আমরা প্রত্যেকে আছে, আমাদের 2জন এসআই আছে আমাদের দপ্তরে, এবং আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এই পুকুরটাকে পরিষ্কার করে আমরা চাই যে আড়ার এই জমির ব্যাপারে হস্তক্ষেপ করুক। টালা ট্যাঙ্কে চলছে মেরামতি, আর তাই মঙ্গলবার পর্যন্ত টালা থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। বিভিন্ন ক্ষেত্রে এই টালা ট্যাঙ্কের
দীর্ঘদিন ধরে টালা ট্যাঙ্ক পরিষেবা দিয়ে আসছে। সেই ট্যাঙ্ককে ঠিকমতো রাখার জন্য আজ থেকে কাল সকাল 6টা পর্যন্ত জলবন্ধ। টালায় আরও উন্নত পরিষেবার কাজ শুরু। টালায় পাম্প, পাইপের লিকেজ, এই সমস্ত সারানোর কাজ। উত্তর মধ্য কলকাতায় জল সরবরাহের টানের আশঙ্কা, শহরতলিতেও জল সরবরাহ ব্যাহত হবে। কিন্তু টালা ট্যাঙ্কের যেটা প্রয়োজন তা হলো সারাই। সেই সারাইয়ের পরে আবার টালা ট্যাঙ্ক থেকে জল পরিষেবা শুরু হবে। ঠান্ডা তো বেশ পড়েছে, কিন্তু ঠান্ডা বোধহয় দীর্ঘস্থায়ী হবে না, কারণ এখনো পর্যন্ত বলা হচ্ছে শহরের তাপমাত্রা বাড়বে, অর্থাৎ ঠান্ডা কমবে। কাল থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। বঙ্গোপসাগরে নিম্নচাপ, রাজ্যে শীতে ধাক্কা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি, সেটাই বেড়ে যাবে। আর উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা। আজ থেকে উত্তরবঙ্গে বাড়বে কুয়াশার দাপট। গত কয়েকদিন ধরে কুয়াশার দাপট ছিল, আবার কুয়াশার দাপট বাড়বে দার্জিলিং, জলপাইগুড়িতে। ঘন কুয়াশার সম্ভাবনা কোচবিহার, উত্তর দিনাজপুরেও। দিবস, বিজয় দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেস করছে 1971 আজকের এই দিন, যেদিন পাকিস্তান সেনা সারেন্ডার করেছিল। নিয়াজির নেতৃত্বে পাকিস্তান সেনা সারেন্ডার করেছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা মিলেছিল এই দিনেই। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই দিনটিকে স্মরণীয় রাখতে এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাতে, ভারতীয় সেনারা যারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানাতে বিজয় দিবস উদযাপন করা হয়। এর আগে ওয়ার মেমোরিয়ালে প্রতিরক্ষা মন্ত্রী তিনি শ্রদ্ধা জানিয়েছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেস করছে। এখান থেকে রয়েছেন আমার সহকর্মী ইরন। ইরনের থেকে একটু জেনে নিতে চাইবো, ইরন কি দেখতে পাচ্ছ তুমি এখন রেস করছে? দেখো, বিজয় দিবস উপলক্ষে 16ই ডিসেম্বর ইস্টার্ন কমান্ডের প্রত্যেক বছর এই দিন তারা বিশেষভাবে বিশেষ প্রদর্শনী তারা করে থাকেন, এবং আজকেও এখানে ট্যাটু প্রদর্শনী যেটা বলা হয়, সেই ট্যাটু প্রদর্শনীর প্রধান অতিথি হিসেবে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন। ঠিক 4টে থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। এখানে হেলিকপ্টারের প্রদর্শনী থেকে শুরু করে সেনার বিভিন্ন কার্যকলাপ, তাদের কৌশল, সেগুলোই কিন্তু প্রদর্শিত হবে। যে অনুষ্ঠানে দেখার জন্য সাধারণ মানুষ প্রচুর পরিমাণে যেমন এসেছেন, সেখানে প্রধান অতিথি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার প্রস্তুতি, এই যে বিশেষ ট্যাটু শোয়ের যে প্রদর্শনী হবে, তার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নেওয়া শুরু হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে কৌশল বা যে ট্যাটু শো সেটা কিন্তু এই মুহূর্তে হবে, এবং যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে থাকো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মূল অনুষ্ঠান বিজয় উৎসবের। সেখানে হেলিকপ্টার শো আছে, নানা রকম শো এর ব্যবস্থা করা রয়েছে। উদযাপনের দিন আজ। এই দিন 1971-এর যুদ্ধে ভারতীয় সেনার কাছে মাথা নত করতে বাধ্য হয় পাক সেনা, আত্মসমর্পণ করে নিয়াজি নেতৃত্বাধীন পাক সেনা, এবং বাংলাদেশ স্বাধীন হয়। আজকের বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এবারের এই বিজয় দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে এই বিজয় দিবস পালন এর আগে ফোর্ট উইলিয়ামে হয়েছে। আর বিজয় দিবসের এই ঐতিহাসিক দিন, সেই দিনটাই কি বেছে নেওয়া হলো টার্গেট করার জন্য, কাদা ছোড়াছুড়ির জন্য? এই প্রসঙ্গ উঠছে, তার কারণ একদিকে শেখ হাসিনার বক্তব্য, একদিকে মোহাম্মদ ইউনূসের বক্তব্য। তবে তারই মাঝে আরো একটা গুরুত্বপূর্ণ বক্তব্য মোহাম্মদ ইউনূসের, যেখানে তিনি বলছেন ভোটের কথা, বলছেন 2025-এর শেষে সাধারণ নির্বাচন হবে। সাধারণ নির্বাচন আর 1 বছরের মধ্যে। এখন এত দ্রুত এই সাধারণ নির্বাচন করা সত্যি কি সম্ভব? এই প্রশ্ন উঠবে, তার কারণ বিএনপি কদিন আগেই ভোটের পক্ষে সওয়াল করেছিল যে এখনো কেন তদারকি সরকার ভোট করাতে পারছে না, কিন্তু ভোট করাতে গেলে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কি কোথাও বিলম্বিত হচ্ছিল?
ইউনূসের তদারকি সরকার কি সেই ভোট প্রক্রিয়াও কোথাও বিলম্বিত করে ফেলছিল? নির্বাচন কমিশন ভেঙে দেওয়া হয়, নতুন করে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের কাজ বা কিভাবে ভোট হবে সেই সিদ্ধান্ত আনতে কি দেরি হয়ে যাচ্ছিল? আর তাই কি বিএনপিকে কোথাও বার্তা দেওয়ার জন্যই আজ মোহাম্মদ ইউনূস আজকের দিনটাই বেছে নিলেন এবং তিনি জানিয়ে দিলেন যে 2025-এর শেষে বা 2026-এর শুরুতে বাংলাদেশের সাধারণ নির্বাচন হবে। গত 3টে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না, ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। কবে ভোট হবে এই প্রশ্ন যখন বারবার আসছে, তখন 2025-এর শেষে বা 2026-এর শুরুতে ভোট হবে জানিয়ে দেওয়ার মাঝেও মোহাম্মদ ইউনূস খোঁচা দিতে ছাড়লেন না যে এর আগের 3টে সাধারণ নির্বাচনের নামে প্রহসন হয়েছে। খোঁচা তিনি আরো দিয়েছেন। তিনি বলছেন ফ্যাসিবাদী সরকার ছিল, শেখ হাসিনার সরকার ছিল ফ্যাসিবাদী সরকার, এবং সেই খোঁচা দিতে গিয়ে তিনি আজকের দিনটাই বেছে নিলেন। নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন, যে দিনে দাঁড়িয়ে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা এর আগের ভোটে জয়ী হয়ে আসা সরকারকে ফ্যাসিবাদী সরকার বলে আক্রমণ করছেন। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। কেউ বলার ছিল না, কেউ দেখার ছিল না। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল যার সুবিধাভোগী ছিল স্বৈরাচার ও তার সহযোগীরা। পাচার করা এই টাকা আপনাদের এই টাকা, তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে ভোগবিলাসে ব্যয় করছে।